আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আমরা গত ক্লাসে উপযোগের বেসিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ উপযোগ শুরু কিভাবে হয়, উপযোগ কি হয় এটা নিয়ে আলোচনা করছি। আমরা বলছিলাম যে আগামী ক্লাসে উপযোগ নিয়ে একটা ম্যাথ করব। তাহলে আজকে এটা আমি দিছি যে ঢাকা বোর্ড 2019 এর একটা প্রশ্ন দিছি। তো ওই প্রশ্নের মধ্যে গ নম্বরে বলছে কি উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখা অঙ্কন করো। মোট উপযোগ রেখা। তাহলে এখানে মোট উপযোগ, এখানে প্রথম আমরা প্রশ্নটা করি। সাহানা পেয়ারার উপভোক্ত পেয়ারা বুকের ক্ষেত্রে তার মোট উপযোগ সূচিটি নিম্নরূপ। তাহলে পেয়ারা প্রথমে তার উপযোগ মোট উপযোগ ছিল 8 একক। যখন দ্বিতীয় গেছে তখন তার উপযোগ হচ্ছে 10 একক। তৃতীয় যাওয়ার পর তার উপযোগ হয়ে গেছে 12 একক। চতুর্থ যাওয়ার পর তার উপযোগ হয়ে গেছে 12 একক। আবার পঞ্চমে যাওয়ার পরে তার উপযোগ 10 একক, মোট উপযোগ। তাহলে এটা হচ্ছে একটা মোট উপযোগ সূচি। এখানে একটা কি আছে, মোট উপযোগ একটা সূচি দিয়েছে। আমরা ওই উপযোগ থেকে আমরা কি করব, একটা মোট উপযোগের রেখা অঙ্কন করব। মোট উপযোগের রেখা অঙ্কন করব। তো রেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদের থেকে খেয়াল রাখতে হবে যে আমরা এখন কি মোট উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে আমাদের মোট উপযোগটা এখানে দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে 8, 10, 12 এবং 10। ঠিক আছে? তাহলে আমরা মোট উপযোগ রেখাটা আঁকবো। তাহলে আমরা রেখার সাথে আগেও পরিচিত হয়ে আসছিলাম, কারণ আমরা 9 থাকতে পরিসূত্রের মধ্যে রেখা আছে অবশ্যই। ঠিক আছে? তো এই রেখাটা সেম একদম। আর আপনারা প্রশ্নের মধ্যে প্রথমে এতটুকু পর্যন্ত তুলবেন, যদি পারেন এতটুকু পর্যন্ত তুলবেন। না হয় আপনার 3 এ 3 দেওয়ার এখানে অনেক সময় ভুল হয়, এখানের মধ্যে ভুল হলে এখানে 3 এ 3 একটু ভুল হলে 3 এ 3 দিতে চাই না। সেজন্য আপনারা এটা সহ তুলবেন প্রশ্নের মধ্যে। তাহলে আমি যেহেতু তুললে আবার প্রশ্নটা আমি যদি এটা আবার তুলি এখানে, তাহলে সময়টাও ভিডিওটা লং টাইম হয়ে যাবে। আপনারা সবাই বুঝে নেবেন, কেমন? তাহলে না বুঝলে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। তাহলে আমি এখন কি করতেছি, মোট উপযোগ রেখা অঙ্কন করতেছি। প্রশ্নটা কি, মোট উপযোগ রেখা অঙ্কন করতেছি, এটা খেয়াল রাখবেন। তাহলে মোট উপযোগ রেখা অঙ্কন করার সময় দেখেন আগে রেখাটা আমি আঁকছি। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সবাই জানি, আমরা সবাই 0 পয়েন্ট একটা। হ্যাঁ, এরপর আমরা নিচে কি ধরবো, উপরে কি ধরবো, অর্থাৎ ভূমি অক্ষে কি ধরবো, লম্ব অক্ষে কি ধরবো। আমরা ভূমি অক্ষে ভুগের পরিমাণ ধরবো। ভূমি অক্ষে আমরা ভুগের পরিমাণ। ঠিক আছে? তারপর উপরে মোট উপযোগ, তাহলে আমরা নিচে ভুগের পরিমাণ ধরছি, উপরে হচ্ছে কি ধরবো, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, উপরে টিইউ। উপরে কি টিইউ, অর্থাৎ মোট উপযোগ। ওই দিন আমরা দেখছিলাম যে কি মোট উপযোগে ইংলিশ কি টোটাল ইউটিলিটি। তাহলে এটা সংক্ষিপ্ত রূপ কি টিইউ। ঠিক আছে? তাহলে আমি এগুলো লিখে দিই, ভুগের পরিমাণ। ভুগের পরিমাণ। ঠিক আছে? তাহলে আবার এখানে লিখে দিই মোট উপযোগ। তাহলে ভুগের পরিমাণ কি আছে, 1 2, আমরা এগুলোকে 1 2 ধরে নিব। এখানে 1 2 3 4 5। তাহলে আমরা এখানে ধরে নিই একটা 1 2 3 4 5। ঠিক আছে? 5 আমরা বসছি। তাহলে এখানে সর্বোচ্চ কত আছে, আমরা এখন ভুগের পরিমাণটা বসাইছি। এবার আমরা কি বসাবো, আমরা এখন মোট উপযোগটা বসাবো। ঠিক আছে? তাহলে এটা বসানোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 12 আছে, আমরা 12 পর্যন্ত যাব, তো 15 পর্যন্ত যাব। তাহলে আমি 5 5 করে প্রথমে মনে করেন, আচ্ছা 2 2 করে নিয়ে আমরা 2 4 6 8 10 12। ঠিক আছে? আমরা 14 পর্যন্ত নিতে পারি, সমস্যা নেই। তাহলে 12 পর্যন্ত আমরা আঁকছি। ঠিক আছে? 12 পর্যন্ত আমরা কি করছি, আঁকছি। এখন আমরা জাস্ট প্রথম এককে কত ছিল আমাদের,
প্রথম এককে মোট উপযোগ কত ছিল 8 শুধু 8 থেকে বরাবর টেনে আমরা এই একে প্রদান এটা তো বুঝছেন না যখন আমাদের পিয়ার একক কত ছিল প্রথম 1 ছিল তখন মোট উপযোগ কত ছিল 8 এই দেখেন বুকের পরিমাণ যখন 1 ছিল তখন মোট উপযোগ ছিল কত 8 ঠিক আছে তারপর দ্বিতীয় বুকের পরিমাণ যখন 2 বুকের পরিমাণ যখন দ্বিতীয় তখন মোট উপযোগ কত 10 তাহলে আমরা 2 শুধু 10 আমি যেহেতু মার্কেট দিয়ে করতেছি এবং আমারটা একটু আপনাদের থেকে অন্যরকম আসতে পারে তাহলে সবাই বুঝে নেবেন নিজের মতো করে গল্প সুন্দর করে বুঝে তারপরে দেখেন সুন্দর করে লিখবেন 2 একক যখন ছিল তখন যখন বুকের পরিমাণ 2 ছিল তখন 10 একক আমি তাদের মধ্যে যে আজকে চাহিদা করতে হবে চাহিদা বেসিকটা আমরা করব তাহলে তারপর আমরা কি করতেছি দেখেন যখন তৃতীয় তখন কত 12 যখন তৃতীয় তখন কত 12 যখন 3 একক যখন 3 ছিল তখন বুকের পরিমাণ যখন 3 তখন মোট উপযোগ কত 12 তারপর 4 যখন 4 যখন বুকের পরিমাণ 4 তখন মোট উপযোগ কত তখনও মোট উপযোগ 12 তখনও মোট উপযোগ 12 তখনও মোট উপযোগ কি হয়েছে 12 আবার যখন 5 এ গেছে মোট উপযোগ যখন বুকের পরিমাণ 5 হয়েছে বুকের পরিমাণ 5 হয়েছে তখন মোট উপযোগ কত 10 তখন মোট উপযোগ কত 10 তাহলে আমরা 10 এখানে তো আছে এই দেখেন 10 থেকে টেনে আমাদের মোট উপযোগ দেখাটা উন্নত আমরা এভাবে অঙ্কন করছি তাহলে এটা কিভাবে হবে এটা আপনারা এখান থেকে দিতে পারেন সমস্যা নাই দেখেন তাহলে আমরা মোট উপযোগ রেখাটা অঙ্কন করছি মোট উপযোগ রেখাটা অঙ্কন করছি ঠিক আছে এইবার মোট উপযোগ রেখা আপনারা তো এতটুকু থাকলে আপনাদেরকে 3 এ 3 দিবেন না তাহলে এটা এবার এটাকে ব্যাখ্যা করে লিখতে হবে ব্যাখ্যা করে লিখতে গেলে আমি মুখে বলতেছি আপনারা নোট করে নেবেন লিখতে গেলে এখানে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাহলে আপনারা কি লিখবেন এখানে যেটা কি লিখবেন এখানে লিখবেন যে কি ধরি ভূমি অক্ষে সরি এটা কি একটা রেখা হ্যাঁ রেখা উপযুক্ত রেখাতে উপযুক্ত মোট উপযোগ রেখাতে উপযুক্ত মোট উপযোগ রেখাতে ভূমি অক্ষে বুকের পরিমাণ উল্লম্বকে মোট উপযোগ ধরে একটি রেখা অঙ্কন করি তারপর যখন বুকের পরিমাণ 1 যখন পেয়ারার বুকের পরিমাণ 1 অথবা এটা দিতে পারে সমস্যা নেই যখন বুকের পরিমাণ 1 তখন ভূমি অক্ষে বুকের পরিমাণ 1 তখন কত ছিল যখন বুকের পরিমাণ 1 তখন মোট উপযোগ 8 তখন মোট উপযোগ 8 শেষ তারপর যখন বুকের পরিমাণ 2 তখন মোট উপযোগ 10 যখন বুকের পরিমাণ 3 তখন মোট উপযোগ 12 যখন বুকের পরিমাণ 4 তখন মোট উপযোগ 12 ঠিক আছে ওই আপনারা এভাবে লিখতে পারেন যদি বুকের পরিমাণ যখন বুকের পরিমাণ 1 মোট উপযোগ তখন 8 যখন বুকের পরিমাণ 2 তখন মোট উপযোগ বেড়ে 10 ঠিক আছে তারপর যখন বুকের পরিমাণ 3 তখন মোট উপযোগ বেড়ে 12 যখন বুকের পরিমাণ 4 তখন মোট উপযোগ 12 সমান তোমরা কি সমান দিতে পারবে আবার যখন বুকের পরিমাণ 5 তখন মোট উপযোগ কমে 10 হয়েছে তাহলে আপনারা এভাবে লিখতে পারেন উপযোগ রেখাটা অঙ্কন করা হয়েছে তাহলে এভাবে লিখবেন সবাই ঠিক আছে এভাবে এটা কি দিবেন ব্যাখ্যা দিবেন নিচে তাহলে আমি আপনাদেরকে মোট উপযোগ রেখাটা আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে তাহলে সবাই একটু ভালো করে বুঝে নেন না বুঝতে আমাকে আবার বলবেন আমি আবার আপনাদের জন্য নেক্সট ভিডিও দেব নেক্সট ক্লাস আবার ভিডিও দেব ঠিক আছে এবার আমরা যাব সবাই চলো এবার আমরা
উপযোগ নির্ণয় করবো, এটা থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করবো। ঠিক আছে, এই সূচি থেকে প্রান্তিক উপযোগটা আমরা নির্ণয় করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ঘ নম্বরে বলছে আগে প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য বলছে কি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যক্ত করে। তাহলে আমাদের প্রান্তিক উপযোগটা এখন আমরা নির্ণয় করি নাই। প্রান্তিক উপযোগটা নির্ণয় করার জন্য আমাদের প্রান্তিক উপযোগটা নির্ণয় করতে হবে। তাহলে মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগটা নির্ণয় করতে হবে। সেজন্য আমরা এখানে আমাদের প্রশ্নের মধ্যে এভাবে দিচ্ছে প্রশ্নটা, আমরা আড়াআড়ি ভাগ করব। ঠিক আছে, লম্বালম্বি ভাগ করব। তাহলে আমরা লিখে ফেলি এখানে এই মনে করেন এটা ঘ নম্বর। তাহলে উপরে আপনারা লিখবেন উদ্দীপকতে প্রান্তিক উপযোগ সূচি অথবা প্রান্তিক উপযোগ নির্ণয় করে পাই। উদ্দীপকতে প্রান্তিক উপযোগ নির্ণয় করা হলো নিচে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এভাবে গণ করব। ঠিক আছে, যেহেতু দুইটা ঘর অলরেডি দেওয়া আছে, আমরা তিনটা ঘর করব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে আর চারটা ঘর করি। না বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ তাহলে প্রথমে কি আছে, পেয়ারার একক। পেয়ারা একক। ঠিক আছে, তারপর আছে হচ্ছে মোট উপযোগ। আপনারা প্রশ্নের মধ্যে খেয়াল করবেন, এখানে আপনারা মোট উপযোগটা না দিয়ে প্রশ্নের মধ্যে টিইউ দিতে পারে, শুধুমাত্র টিইউ দিতে পারে। এবং তারপর হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব যে প্রান্তিক উপযোগটা কিন্তু প্রশ্নে দেয় নাই, আমাদের থেকে নির্ণয় করতে হবে। আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দেব। প্রান্তিক উপযোগ অর্থাৎ MU। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমে এগুলা বসাই দিতে হবে। দেখেন প্রথম আমরা কি বসাচ্ছি, এখন এই পেয়ারা একটা বসাচ্ছি। দ্বিতীয় যেহেতু আমরা লম্বালম্বি করতেছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আছে, বসাইছি। তারপর আমরা মোট উপযোগগুলো বসাই দিব। 8, 10, 12, 10 এই আমরা মোট উপযোগটা বসাই দিচ্ছি। তাহলে আমরা এমইউটা কেমনে নির্ণয় করব? তাহলে আমরা প্রান্তিক উপযোগের একটা সূত্র পড়ছি না। প্রান্তিক উপযোগের সূত্র কি? প্রান্তিক উপযোগের সূত্র ছিল যে MU = T ডেল্টা TU ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী করতে যাই, প্রথমে আমরা প্রথম করে কি আছে, ডেল্টা আমার এখানে আছে কি টিইউ প্রথম করে কি মোট উপযোগ কত ছিল, প্রথম করে 8। তাহলে আমি যদি এখানে 8 লিখি, তারপরে নিচে আমাদের কিউ বুকের পরিমাণ কত, 1। তাহলে ডেল্টা 1। তাহলে এখানে আমরা যদি এটাকে ভাগ দিই, এখানে আসবে কত, 8। প্রথম করে যা থাকবে, আর এটা সবসময় মনে রাখবেন, প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগ। অর্থাৎ MU TU সঙ্গে সম্পর্ক, MU টা TU সঙ্গে সম্পর্ক থাকবে সব সময়। এটা মনে রাখবেন, MU বের করতে হবে TU থেকে, MU নির্ণয় করতে হবে TU বল থেকে। তাহলে উপযোগ প্রথম করে যা আছে, মোট উপযোগের প্রথম করে যা আছে, প্রান্তিক উপযোগ প্রথম করে তা, এটা মনে রাখবেন। এইবার আমরা যদি সূত্র দিয়ে এভাবে বের করতে যাই, আমাদের অনেক সময় যেতে পারে। তাহলে আমরা আগে একটা ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করা করছিলাম ক্লাস 9 এর মধ্যে। ঠিক একইভাবে টেকনিকটা সব খেয়াল রাখবেন। প্রথমে কি বসাবেন, মোট উপযোগের প্রথম করে যা, প্রান্তিক উপযোগের প্রথম করে তা। তাহলে এখানে 8 ছিল, এখানে 8। এরপর এখানে আমি কি বসাবো, এখানে আমরা বিয়োগ করব। দেখেন দ্বিতীয় করে 10 থেকে 8 গেলে কত, 2। 10 থেকে 8 গেলে 2। আর 12 থেকে 10 গেলে কত, 2।
আবার এখানে 12 থেকে 12 গেলে কত 0 আবার 10 থেকে 12 গেলে -2 -2 ঠিক আছে এখানে এতটুকু পর্যন্ত বুঝছেন তাহলে স্যার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আপনি এটা দুই আন্দাজে কেমনে বসাবেন তাহলে আন্দাজে কেমনে বসাবেন আচ্ছা আমি এটা বুঝাই দিই আমি এখানে স্যার একটা মিস্টেক করছিলাম আপনাদের থেকে একটু দুঃখিত আমি দ্বিতীয়টা বুঝে দিচ্ছি দেখেন দ্বিতীয়টা দুইটা কেমনে বের হয়েছে আমাদের সূত্রটা কি ছিল ডেল্টা টিইউ ডেল্টা কিউ ঠিক আছে সূত্রটা ছিল এভাবে তাহলে ডেল্টা মানে পরিবর্তন ডেল্টা মানে কি পরিবর্তন তাহলে আমরা এইবার একটা বের করতেছি তাহলে ডেল্টা মানে পরিবর্তন এখানে 10 আর 8 এর মধ্যে পরিবর্তন কত হয়েছে 2 10 আর 8 এর মধ্যে পরিবর্তন কত হয়েছে 2 টিইউর মধ্যে দেখেন 10 আর 8 এর মধ্যে পরিবর্তন হয়েছে কি 2 তারপর এখানে দেখেন প্রথম আর দ্বিতীয় মধ্যে কিউ এই ডেল্টা কিউ মানে কি ভুগের পরিবর্তন ডেল্টা কিউ মানে কি ভুগের পরিবর্তন কি পরিবর্তন হয়েছে 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত 1 তাহলে উত্তর আসবে 2 সেজন্য আমি দ্বিতীয়বারে 2 বসাইছি সেজন্য আমি দ্বিতীয়বারে কি বসাইছি 2 তাহলে এটা মনে রাখবেন এই সূত্র দিয়ে করলে এভাবে আসবে উত্তর আমি করে দিছি সেম তাহলে টেকনিকটা অবশ্যই আপনাদের থেকে মনে রাখতে হবে মূল উপযোগের প্রথম করে যা প্রান্তিক উপযোগের প্রথম করে তা এরপর থেকে দ্বিতীয় পদ থেকে কি শুধু পরিবর্তনটাই বসাবেন এই 10 ক্রমযোজিতর মতো 10 থেকে 8 গেলে 2 12 থেকে 10 গেলে 2 বিয়োগ করবেন 12 থেকে 12 গেলে 0 10 থেকে 12 গেলে যেহেতু 12 থেকে বড় সুতরাং 10 থেকে 12 গেলে -2 তাহলে প্রান্তিক উপযোগ নির্ণয় করা আমি আপনাদেরকে দেখাইছি ঠিক আপনারা উপযোগ নিয়ে ক্লাস নিচ্ছিলাম উপযোগ নিয়ে আমি এই অধ্যায় শেষ হলে মূল কোশ্চেন আরো করাবো ঠিক আছে তাহলে আমাদের এই ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে আমি আজকে চাহিদা নিয়েও আলোচনা করব তাহলে আমি আপনারা ভালো করে কেউ বুঝে নেন এখন আমি চাহিদাতে চলে যাচ্ছি চাহিদা অঙ্কের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এবং খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অঙ্ক আজকে এটা করছে এটা দেখে দিতে অন্য একটা অঙ্ক প্র্যাকটিস করবেন এই অঙ্কটা করতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা যারা আমাদের স্টুডেন্ট অনলাইন বেস করতেছেন তারা আমাদেরকে কি দিবেন মেসেজ দিবেন সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো প্রবলেম হলে ঠিক আছে তাহলে আমি এটা বলতে দিচ্ছি সম্পূর্ণ আমরা চাহিদা নিয়ে আলোচনা করব আমরা চাহিদা নিয়ে কি করব আলোচনা করব এরপর আমরা চাহিদাতে চলে যাব এখন আমি কিন্তু বলবো না দেখে আসি নাই আমি শুধু জাস্ট প্রশ্নটা আগে থেকে লিখে রাখছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য তাহলে আমরা এখন চাহিদাতে যাচ্ছি চাহিদা অর্থাৎ ডিমান্ড ঠিক আছে এবার প্রথমে আমরা আমাদের থেকে জানতে হবে চাহিদা কাকে বলে চাহিদা কি সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ঠিক আছে এতটুকুই বোঝায় কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলে তাই এতটুকু লিখলে তো পরীক্ষার মধ্যে বুঝে না লিখলে নাম্বারটা দিবে না কারণ এর চাহিদার মধ্যে তিনটা কথা আসতে হবে অবশ্যই চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা বা অর্থব্যয়ের ইচ্ছাকে বোঝায় কোনো কিছু পাওয়ার অর্থ তাহলে চাহিদা বলতে কি বোঝায় বলেন চাহিদা আমরা সাধারণত চাহিদা বলতে জানি যে কি কোনো কিছু মানে চাওয়ার কোনো কিছু আমি চাচ্ছি এটা হচ্ছে কি চাহিদা তাহলে চাহিদাকে আমরা এবার এখানে কিভাবে লিখবো প্রশ্নের মধ্যে আসলে এটা অবশ্যই বেশিরভাগ প্রশ্নের মধ্যে এটা আসবেই তাহলে চাহিদা হলো কোনো কিছু পাওয়ার সামর্থ্য আকাঙ্ক্ষা ও অর্থব্যয়ের ইচ্ছা কোনো কিছু পাওয়ার সামর্থ্য কোনো কিছু খেয়াল করবেন প্রথমে সামর্থ্য কোনো কিছু পাওয়ার সামর্থ্য আকাঙ্ক্ষা ও অর্থব্যয়ের ইচ্ছা কোনো কিছু পাওয়ার সামর্থ্য আকাঙ্ক্ষা ও অর্থব্যয়ের ইচ্ছা তাহলে
এবার আমরা চাহিদা, এরপর আমরা কি করব, চাহিদা বিধি। আমি অঙ্কতে চলে যাচ্ছি, দেখেন সবাই মানে কিভাবে আমরা এখানে ম্যাথগুলো সলভ করব। আমরা তো সবাই এখানে ইন্টার স্টুডেন্ট, আমরা তো এই রিডিংটা পড়তে পারি, ঠিক আছে? তাহলে সবাই ভালো করে বইয়ের রিডিংটা পড়ে নিবেন। এবার আমরা চাহিদা বিধি, চাহিদা বিধির মধ্যে চলে যাচ্ছি। চাহিদা বিধির মধ্যে আমি একটু বই থেকে বলি, আপনারা বিরক্ত হবেন না। যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা হয় তাকে চাহিদা বিধি বলে। যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে। এবার আমরা এগুলো করতেছি না, আমরা একটা গাণিতিক সমীকরণের সাহায্যে চাহিদা বিধি প্রকাশ করব। আমরা একটা গাণিতিক সমীকরণের সাহায্যে, তাহলে এটাকে কি বলে, চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণের সাহায্যে আমরা চাহিদা বিধিটা নির্ণয় করব। তাহলে আমাদেরকে যে কোনো একটা চাহিদা সমীকরণ দিতে পারে, আমাদেরকে যে কোনো একটা চাহিদা সমীকরণ দিতে পারে। তাহলে এই একটা গাণিতিক সূত্র আমরা লিখি, এটা হচ্ছে কি কিউডি, এটা হচ্ছে চাহিদা সংকেত, কিউডি ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড। ডিমান্ড মানে কি, চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড, ঠিক আছে? এবার আমাদেরকে যে কোনো, আমি যদি যে কোনো সূত্র লিখি 10 - 2p, এটা একটা চাহিদা সমীকরণ। আমরা জানি যে এরকম মধ্যখানে ইকুয়াল থাকলে ইকুয়ালের পরে যদি কোনো একটা সংখ্যা শুধু চলক থাকে তাহলে এটাকে কি বলি আমরা, চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ না হলে আমার কিউব ইকুয়াল টু 10 - 2 হইলে এতটুকু শেষ, মানে 10 থেকে 2 বাদ দিলে 8 হয়ে যেত। কিন্তু এখানে একটা চলক আছে পি, পি দাম, এটা কি দাম। তাহলে কিউডি মানে কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদা। তাহলে এটা আমরা নির্ণয় করতে হবে আমাদের। কিভাবে নির্ণয় করব আমরা দেখেন, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম। কিউ, এখানে আমরা দুইটা শব্দ পাচ্ছি, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ আর কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর এটা হচ্ছে কি, পি হচ্ছে দাম। তাহলে আমি পাশেটা সেট করে রাখবো। কিউডি হচ্ছে কি চাহিদা পরিমাণ আর পি হচ্ছে কি দ্রব্যের দাম, পি হচ্ছে কি দ্রব্যের দাম। তাহলে ঠিক আছে, এতটুকু আমরা লিখছি। এবার আমরা এখান থেকে কেমনে করব, ভালো করে সবাই খেয়াল করবেন এখানে, ঠিক আছে? আপনাদের প্রশ্নের মধ্যে এটা দিতে, প্রশ্নে শুধু এটা দিবে, বলতেছে কি এই চাহিদা সমীকরণ হতে চাহিদা সূচি নির্ণয় করো। তাহলে চাহিদা সূচি নির্ণয় করতে হলে আমাদের থেকে আগে এটা নির্ণয় করাটা জানতে হবে, পি এর মান জানতে হবে। আমরা এরকম একটা চলক থাকলে ধরতাম না, তাহলে আমি এখানে পি লিখতেছি, দেখেন এখানে আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ডটা এক এক সময় এক এক রকম হবে। দাম, দাম যদি পরিবর্তন হয় চাহিদাও পরিবর্তন হবে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। অবশ্যই দেখেন এখানে খেয়াল করবেন, আপনি যখন কোনো একটা জিনিসের দাম বেড়ে যাবে তখন এটা চাহিদা কমে যাবে, আবার যখন কোনো একটা জিনিসের দাম কমে যাবে এটা চাহিদা বেড়ে যাবে। তাহলে দামের সঙ্গে চাহিদার সম্পর্ক বিপরীত। তাহলে আমি যদি এখানে দামটা চেঞ্জ করি, পিটা, আমার থেকে আপনারা ম্যাথ ভালো বুঝবেন, তাহলে এখানে পিটা যদি আমি চেঞ্জ করি, এখানে পি জায়গায় যদি আমি যেমন একটা সংখ্যা দিই, তাহলে এটা কি অবশ্যই এই চাহিদা, এখানে চাহিদার দামটাও পরিবর্তন হয় প্রত্যেকটা। তাহলে আমি প্রথমে 1 থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে যখন পি সমান 1, অর্থাৎ পি এর মান 1 বসছি আমি, তখন QD equal to 10 - 2p সমান 2p সমান, ঠিক আছে? p যখন p equal to 1 তখন QD 10 - 2p সমান 10 - এটা 2, এটা p এর সঙ্গে গুণ সম্পর্ক, আমরা আরো জানি এটা 2 * 1, তাহলে তখন কি কত হবে, 10 - 2, 2 একে 2, 10 থেকে 2 গেলে 8, তখন কত 8, 8 আবার যখন p equal to 2 ধরবো তখন QD equal to 10 - 2p সমান 10 - 2 ইনটু কত বসবে, p জায়গায় 2 * 2
যখন আমরা যখন এখানে 2 ধরছি তাহলে তো এখন কত হবে 10 মাইনাস 2 দিয়ে গুণ করলে 4 2 দুগুণে 4 তাহলে 4টা বসছে এবার 10 থেকে 4 গেলে 6 এবার p = 3 ধরলে qd সমান 10 মাইনাস 2p = 10 মাইনাস 2 ইনটু কত বসবে p এর জায়গায় 3 10 মাইনাস 6 3 দুগুণে 6 তাহলে 10 থেকে 6 গেলে 4 10 থেকে 6 গেলে 4 এরপর যখন আমরা p = কত ধরব 4 ধরব তখন qd = 10 মাইনাস 2p সমান 2p = 10 মাইনাস 2 ইনটু 4 10 মাইনাস কত হবে 4 দুগুণে 8 তাহলে বেশি বেশি করতে হবে বেশি দিন করতে হবে আমরা 4 অথবা 3 পর্যন্ত দিলে হবে 3 পর্যন্ত দিলে ভালো 3 পর্যন্ত ঠিক আছে 4 পর্যন্ত আমি কোশ্চেন আপনারা বুঝার আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে এবার আমরা এটা থেকে কি করব চাহিদা সূচি নির্ণয় করব চাহিদা সূচি নির্ণয় করব তাহলে এখানে কি লিখব আমরা চাহিদা সমীকরণ হতে চাহিদা সূচি নির্ণয় শুধু চাহিদা সূচি নির্ণয় চাহিদা সূচি নির্ণয় লিখলে হবে ঠিক আছে চাহিদা সূচি নির্ণয় করার জন্য সূচিটা কিভাবে নির্ণয় করে এই চাহিদা সূচি নির্ণয় করা এখানে হচ্ছে কি চাহিদার পরিমাণ ব্র্যাকেটের মধ্যে কোয়ান্টিটি অফ ডিমান্ড ঠিক আছে চাহিদার পরিমাণ তারপর হচ্ছে কি চাহিদার পরিমাণটা পরে দিয়ে আমরা প্রথমে দামটা লিখি সমস্যা নেই আপনারা দামটা এদিকে লিখতে পারেন চাহিদার পরিমাণ যেহেতু সূচি আমরা চালাচ্ছি তাহলে দামটা আগে লিখি দামটা আগে লিখলে সুন্দর দেখা যাবে দাম পি তারপর হচ্ছে কি চাহিদা পরিমাণ চাহিদার পরিমাণ কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড ঠিক আছে এবার আমরা দামগুলো লিখি আমরা দাম কত ধরছি পি মানে দাম প্রাইস 1 2 3 4 1 2 3 2 3 2 4 ঠিক আছে এবার দেখো দাম 1 2 3 তখন আমাদের ডিমান্ড কত 8 ছিল এটা আমরা বের করছি কেমনে নির্ণয় করছি দেখেন তো এটা বিয়োগ করে এখানে আমাদের একটা সমীকরণ দিয়েছে সমীকরণ থেকে আমরা নির্ণয় করছি যখন 2 হয়েছে তখন কত 6 যখন 3 দশে তখন 4 যখন 4 দশে তখন 2 তাহলে চাহিদা সূচি থেকে বুঝে যান আপনারা যখন দাম 1 যখন চাহিদার পরিমাণ 8 যখন দাম 1 তখন চাহিদার পরিমাণ 8 যখন দাম 2 তখন চাহিদার পরিমাণ 6 যখন দাম 3 তখন চাহিদার পরিমাণ 4 যখন দাম 4 তখন চাহিদার পরিমাণ 2 তাহলে এখানে যদি বলে তারপর আমরা এইটাতে এই সূচি থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব আমি এতটুকু পর্যন্ত আপনাদের আশা করি বোঝাতে পেরেছি এবার আমি একটা চাহিদা সমীকরণ চাহিদা রেখা অঙ্কন করে আমি আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত শেষ করব তাহলে আমি একটা চাহিদা রেখা অঙ্কন করতেছি আমরা এটা মুছে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতেন তারা বলতে তারা ভিডিওটা অফ করে এবার দেখবেন ভিডিওটা অফ করে এখানে আমি এই স্ক্রিনশট নিলাম ঠিক আছে একটা চাহিদা সমীকরণ নির্ণয় করতে দেখেন চাহিদা সমীকরণ চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করব চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করব চাহিদা রেখা অঙ্কন কিছু করে দেখেন আমি ছোট করে করতেছি আপনারা বড় করে করবেন চাহিদা রেখা অঙ্কন করব তাহলে আমরা এটা তো 0 পয়েন্ট ঠিক আছে উপরে কত করব উপরে কি দেব পি হলো প্রাইসগুলো নিচে কি করব কোয়ান্টিটি অফ ডিমান্ড পরিমাণ চাহিদা পরিমাণ তাহলে চাহিদা প্রথমে আমরা এখানে কি ধরব টিটা লিখে ফেলি 1 2 3 4
1 2 3 4 ঠিক আছে। হ্যাঁ এইবার আমরা এখানে কি আমাদের সদস্য সংখ্যা 8 না, আমরা 8 পর্যন্ত লিখব। দেখি আমরা লিখি, আমরা এখানে 2 4 এর কমন দিতে পারি অথবা কি 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে আমরা এটাকে 2 এটাকে 4 এটাকে 6 এটাকে 8 7 এটা 5 3 এটা 1 ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে কি আমাদের দাম যখন 8 ছিল, দাম যখন কত ছিল 1 ছিল, তখন চাহিদার পরিমাণ 8, এই দাম যখন 1 তখন চাহিদার পরিমাণ 8, দাম যখন 2 তখন চাহিদার পরিমাণ কত 6, দাম যখন 3 তখন চাহিদার পরিমাণ কত 4, আর দাম যখন 4 তখন চাহিদার পরিমাণ 2। এবার আমরা যদি এটাকে এভাবে দেখি, দেখেন তাহলে এটা কি হচ্ছে কি চাহিদা রেখা, এটা কি চাহিদা রেখা। তাহলে আমরা দেখি দ্রব্য, এটা কি দ্রব্যের দাম, পি মানে কি দ্রব্যের দাম। তাহলে দেখেন আরেকটা এমসিকিউ এখান থেকে আসতে পারে, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী সবসময়, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, অর্থাৎ দাম থেকে বামে নিম্নগামী। আরেকটা হচ্ছে কি এখান থেকে আরেকটা এমসিকিউ, চাহিদা এবং ভোগের পরিমাণের মধ্যে চাহিদা এবং দামের মধ্যে পার্থক্য থাকবে অবশ্যই। চাহিদা এবং যখন দাম বাড়বে চাহিদার পরিমাণ তখন কমবে, যখন দাম বাড়বে তখন চাহিদার পরিমাণ কমবে। দেখেন যখন দাম বেড়ে 4 টাকা হয়ে গেছে তখন চাহিদার পরিমাণ 2 হয়ে গেছে, আর যখন দাম 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ 8। তাহলে চাহিদার দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে নিচে আমরা কি ধরছি কোয়ান্টিটি অফ ডিমান্ড, নিচে চাহিদার পরিমাণ ধরছি আর কি। তাহলে এটা হচ্ছে কি চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এটা হচ্ছে চাহিদা সূচি, এটা হচ্ছে কি চাহিদা সূচি, আর এটা হচ্ছে কি চাহিদা রেখা, চাহিদা রেখা। যেখানে আপনারা কিউডি দেখবেন এটা মনে করবেন যে কি চাহিদা, কিউডি দেখলে চাহিদা, কিউডি দেখলে তার চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ। হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি চাহিদা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, তাহলে এরপরে চাহিদা এবং জোয়ার একসাথে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আপনাদের ক্লাসগুলো দিতে পারি। আমার ওষুধ ছিল না, আমি কম বোঝাতে পারতেছি হয়তো। ক্লাসের জন্য অবশ্যই আপনাদের ক্লাসের সময়টা যেহেতু আজকে আবার আপনাদের ক্লাসের সময়, সেজন্য আমি আপনাদের ভিডিওটা আপনাদের জন্য করতেছি, অথচ আমার থেকে ওষুধ। সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নোট করে নেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।